হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে আমরা দেখব একটা সত্য ঘটনা, যেখানে একজন বৃদ্ধ কৃষক একটা ১৬ বছরের মেয়েকে নিয়ে একটা দ্বীপে টানা ৭ মাস কাটিয়েছিল। এই দ্বীপের ভেতরে থাকার জন্য প্রায় সবকিছু তারা বানিয়েও ফেলেছিল। চাষের জমি থেকে শুরু করে নদী থেকে মাছ ধরা, এমনকি নিজেদের থাকার জন্য একটা ঘরও তারা তৈরি করেছিল। কিন্তু একদিন হঠাৎ করেই তাদের এই সুন্দর জীবনে নেমে আসে এক কালো অধ্যায়, আর নিমিষেই যেন তাদের সবকিছু কেড়ে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, তাদের সঙ্গে এমন কি হয়েছিল? তারা কি এই দ্বীপের মধ্যে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারছিল? তো বন্ধুরা, মূল গল্পে যাওয়ার আগে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। কেমন কাটলো পবিত্র ঈদুল আজহা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সঙ্গে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। কাহিনীর শুরুতেই আমরা একজন বয়স্ক মানুষকে দেখতে পাই। এই ব্যক্তিটির নাম হলো ইলিয়াস। ইলিয়াস পেশায় একজন সাধারণ কৃষক। সে জর্জিয়ার পাশে অবস্থিত ছোট্ট একটি দেশ আবখাজিয়াতে বসবাস করে। এই দেশের জনসংখ্যা এতটাই কম যে এখানকার জনসংখ্যা মাত্র কয়েক হাজার। এই কারণে তাদের এই দেশে সবার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের কোনো সরকারি ব্যবস্থা নেই। এখানে প্রত্যেকেই তাদের নিজেদের খাবারের ব্যবস্থা নিজেদেরকেই করতে হয়। ঠিক তাদের মধ্যেই একজন হলো ইলিয়াস। প্রতি বছর যখন তীব্র খরার সময় আসে, তখন এখানকার নদীগুলোর পানি শুকিয়ে গিয়ে নদীর বুকে ছোট ছোট বালুচর বা দ্বীপ জেগে ওঠে। এই দ্বীপগুলোকে স্থানীয় মানুষরা কর্ণ দ্বীপ বলে ডাকে। কর্ণ শব্দের বাংলা অর্থ হলো ভুট্টা। এই দ্বীপগুলোতে এখানকার মানুষ সচরাচর বেশি ভুট্টা চাষ করে থাকে। এই কারণে আজ ইলিয়াস একটা ছোট্ট নৌকা করে নদীর মাঝে এসে এমন একটা ছোট দ্বীপে আসে, যেটাকে মূলত কর্ণ দ্বীপ বলা হয়। এই দ্বীপের ভেতর আসার পর ইলিয়াস দেখতে পায় যে এখানকার মাটি চাষের জন্য বেশ নরম ও উর্বর। তাই ইলিয়াস মনে মনে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে ঠিক করে এই দ্বীপের মাঝেই সে তার চাষবাসের জন্য কাজ শুরু করবে এবং আগামী ৩ মাসে সে এখান থেকে ফসল উৎপাদন করতে পারবে। তা পরবর্তীতে বাজারে বিক্রিও করে দেবে। আর সেই ফল বিক্রি করে টাকা দিয়ে ইলিয়াস এই বছরের বাকি দিনগুলো আরাম আয়েশে কাটিয়ে দিতে পারবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাদের এত কষ্ট করে এই নদীর বুকে ফসল ফলানো কী দরকার? তারা চাইলেও তো তাদের বাড়ির পাশে থাকা স্বাভাবিক জমির মাঝে ফসল ফলাতে পারত। তাহলে এই নির্জন দ্বীপের মাঝে এত কষ্ট করে এত ঝুঁকি নেওয়ার কী প্রয়োজন? আসলে তাদের দেশটি বর্তমানে স্বাভাবিক কোনো দেশের পরিস্থিতিতে নেই। রাশিয়ার সাথে তাদের দেশের এক বিশাল লড়াই চলছিল। রাশিয়া যে কোনো মূল্যেই হোক এই ছোট দেশটাকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে করতে চায়। কিন্তু এদিকে জর্জিয়ার সরকার কোনোভাবেই এটাকে ওদের হাতে দিতে রাজি নয়। এই সীমান্ত ও রাজনৈতিক বিষয় নিয়ে তাদের দুই দেশের মধ্যে প্রায় ৩ বছর ধরে যুদ্ধ চলছে, কিন্তু আজ পর্যন্ত কোনো পক্ষই হার স্বীকার করেনি। এই কারণে সাধারণ দেশের জনগণ চাইলেও সবসময় নিজেদের বাড়িতে গিয়ে শান্তিতে থাকতে পারে না, কারণ যে কোনো সময় হয়তো তাদের উপরে শত্রুপক্ষ হামলা করতে পারে। এই কারণে সবাই তাদের জীবন বাঁচানোর জন্য একটা বিকল্প রাস্তা তৈরি করে নিয়েছে। ইলিয়াস এই দ্বীপের মাঝে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে একটা কাঠের লাঠি পুঁতে দেয় এবং সেই লাঠির মাথায় একটা সাদা কাপড় বেঁধে দেয়। এটা দেখে মনে হচ্ছিল এই দ্বীপের মালিক এখন সে নিজেই। পরদিন সকালে ইলিয়াস আবারও তার নৌকা নিয়ে এই দ্বীপে ফিরে আসে। তবে এবার সে একা আসেনি, তার সাথে ছিল অনেকগুলো বড় বড় কাঠ এবং ঘর বানানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী। এর মানে আমরা সহজেই বুঝতে পারি যে সে এই নির্জন দ্বীপের মাঝে থাকার জন্য একটা ছোট্ট ঘর নির্মাণ করবে। এরপর ইলিয়াস তার ঘর বানানোর কাজ শুরু করে দেয়। দ্বীপের চারপাশে প্রচুর পানি থাকার কারণে মাটি খুঁড়তে বা খোদাই করতে তার তেমন কোনো বেগ পেতে হচ্ছিল না। সে বেশ অনায়াসেই ঘরের খুঁটিগুলোকে মাটির মাঝে শক্ত করে বসিয়ে দিচ্ছিল। কিন্তু তার বয়স তো এখন অনেকটাই বেশি। সে তো এখন একজন বৃদ্ধ মানুষ। এই কারণে তার কাজ করার শারীরিক ক্ষমতা যুবকদের চেয়ে অনেকটাই কম ছিল। সারাদিনে ইলিয়াস শুধুমাত্র 4টা খুঁটি মাটিতে বসাতে পেরেছিল। বাকি কাজগুলো সে হয়তো পরদিন সকালে আবারও শুরু করবে। তবে এত কষ্ট করার পরেও তার চোখে কিন্তু আমরা অদ্ভুত খুশি দেখতে পাই, কারণ এই দ্বীপের মাঝে সফলভাবে ফসল ফলাতে পারলে তার বছরের বাকি দিনগুলো খুব ভালো মতোই কেটে যাবে। এখন হয়তো তার শারীরিক একটু কষ্ট হচ্ছে, তবে এই কষ্ট তার মনের খুশির চেয়ে তেমন কিছুই না। এরপর আজকের মতো কাজ শেষ করে ইলিয়াস বাড়ির দিকে ফিরে যায়। তার বাড়ি ছিল নদী থেকে বেশ কিছুটা দূরে, জঙ্গলের একদম গভীরে। জঙ্গলের মাঝে গাছের আড়ালে থাকায় রাশিয়ান সৈনিকরা চাইলেও তাদেরকে সহজে দেখতে পেত না। কিন্তু এরপরেও ইলিয়াস সবসময় এক অজানা ভয়ে ভয়ে থাকত। সে ভাবত যে কখন না জানি শত্রুরা এসে তাদের উপরে হামলা করে বসে। এরপর পরদিন সকালে আবারও সে নৌকা নিয়ে নদীর মাঝে সেই দ্বীপের ভেতরে চলে আসে। তবে আজকে ইলিয়াস একা আসেনি, তার সাথে একটা 16 বছরের কিশোরী মেয়েও ছিল। এই মেয়েটির নাম হলো মরিয়ম। সম্পর্কে মরিয়ম হলো ইলিয়াসের আপন নাতনি, অর্থাৎ ইলিয়াস মরিয়মের দাদা হয়। খুব ছোটবেলায় মরিয়ম তার বাবা মাকে কোনো একটা দুর্ঘটনায় হারিয়ে ফেলেছিল, আর সেই দিন থেকে দাদার কাছে সে বড় হতে শুরু করেছে।
তবে আজকে মরিয়ম তার দাদার সঙ্গে এই দ্বীপে এসেছে যাতে সে তার বুড়ো দাদাকে হাতের একটু কাজে সাহায্য করতে পারে, কারণ তার দাদার তো আর এই বয়সে একা একা সবকিছু করা সম্ভব নয়। কিন্তু এদিকে মরিয়মকে দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম যে সে অনেকটাই শান্ত ও অন্তর্মুখী স্বভাবের একটা মেয়ে। সে মানুষের সঙ্গে কথাবার্তা অনেকটাই কম বলতো, কারণ ছোটবেলা থেকেই সে বাইরের জগতের সঙ্গে তেমন একটা পরিচিত নয়। এই বনের মাঝে তার দাদাই তাকে জীবনধারণের সবকিছু শিখিয়েছে। এই কারণে মরিয়ম বাইরের রাজনীতি বা যুদ্ধ সম্পর্কে তেমন কিছুই বুঝতো না। এখানে আসার পর সবার আগে তারা নদীর মাঝে বাঁশ দিয়ে বানানো একটা বিশেষ মাছ ধরার জাল বিছিয়ে দেয়, যাতে এখান থেকে প্রতিদিনের খাবারের জন্য অন্তত কিছু মাছের ব্যবস্থা করতে পারে। এরপর তারা দুজনে মিলে তাদের সেই ঘর বানানোর কাজে লেগে পড়ে। এই নির্জন দ্বীপের মাঝে একাকিত্ব দূর করতে মরিয়ম তার সাথে করে একটা পুতুল নিয়ে আসে। এই পুতুলটি ছোটবেলায় তার মা নিজের হাতে বানিয়ে দিয়েছিল। এই কারণে তার মায়ের শেষ স্মৃতি হিসেবে পুতুলটাকে সে সবসময় আগলে রাখত। এভাবে কাজের মাঝে তাদের অনেকটা সময় পার হয়ে যায়। দুপুরবেলা মরিয়ম হঠাৎ করে দেখতে পায় নদীর মাঝখান দিয়ে বড় নৌকায় করে কয়েকজন সৈনিক ওখান থেকে যাচ্ছিল। মরিয়ম সৈনিকগুলোকে দেখে একটু ভয় পেয়ে তার দাদাকে ফিসফিস করে জিজ্ঞাসা করে, দাদা, এরা কি আবখাজিয়ার সৈনিক নাকি রাশিয়ার? তার দাদা তখন মরিয়মের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলে, ভয় পেও না, এরা হচ্ছে আমাদের সৈনিক, এই কারণে আমাদের এরা তেমন কোনো ক্ষতি করবে না। তবে এদিকে মরিয়ম কিন্তু মনে মনে অনেকটাই ভয় পাচ্ছিল। তার কেবলই চিন্তা হচ্ছিল যে আসলে এই জায়গা তো তাদের না, তারা হয়তো এই সৈনিকদের জায়গায় এসে জোর করে চাষাবাদ করতে যাচ্ছে। কিন্তু তার দাদা মরিয়মকে বুঝিয়ে বলে, এই জায়গাগুলো আমাদের নিজেরই, ওপরে থাকা একজন সৃষ্টিকর্তা আমাদের এই জমি দান করেছেন, আবার যখন সময় হবে তখন তিনি নিজে আমাদের থেকে এই জমি কেড়ে নেবেন। মরিয়ম তার দাদার বলা কথাটি খুব সুন্দর মতো বুঝে নেয়, কারণ সে তো আর দুনিয়ার এত জটিল নিয়মকানুন বুঝতো না। এরপর অনেকটা সময় কাজ করার পর ইলিয়াস ক্লান্ত হয়ে সেই দ্বীপের মধ্যে শুয়ে পড়ে। এদিকে মরিয়ম নদীর কিনারায় একা বসে শান্ত পানি দেখছিল আর আনমনে তার প্রিয় পুতুলটার সঙ্গে কথা বলছিল। এর একটু পর সে নিজেও এসে দাদার পাশে শুয়ে পড়ে। এরপর ধীরে ধীরে বেলা গড়িয়ে চারদিকে সন্ধ্যা নামতে শুরু করে। আজকের সারাদিনেও তারা ঘর বানানোর জন্য তেমন বড় কোনো কাজ করতে পারেনি। দেখে মনে হচ্ছিল এই নির্জন দ্বীপে একটা আস্ত বাড়ি বানাতে তাদের হয়তো আরও কয়েকটা দিন লেগে যাবে। এই কারণে ইলিয়াস আজকের মতো কাজ বন্ধ করে দেয় আর নদী থেকে তাদের পেতে রাখা সেই মাছটি ধরার জন্য জাল টেনে তোলে। ভাগ্য ভালো থাকায় জালের মাঝে এবার তারা বেশ কয়েকটা টাটকা মাছ ধরতে পারছিল। এরপর মরিয়মকে সাথে নিয়ে তারা দুজনে তৃপ্তি করে খায়। এভাবেই তাদের আজকের দিনটি পার হয়ে যায়। সন্ধ্যা পুরোপুরি নামার আগেই তারা আবারও তাদের পুরনো বাড়ির দিকে রওনা দেয়, কারণ এখন পর্যন্ত দ্বীপের মাঝে রাতের বেলা থাকার কোনো নিরাপদ ব্যবস্থা তারা করতে পারেনি। এই কারণে বেশ কষ্ট করে হলেও আজকের রাতটুকু তাদের ওই জঙ্গলের মধ্যেই কাটিয়ে দিতে হবে। এই কারণে তারা দুজনে তাদের পুরনো বাড়িতে চলে যায়। পরের দিন সকালে আবারও তারা সেই দ্বীপে ফিরে আসে। ইলিয়াসের মনে মনে পরিকল্পনা ছিল যে আজকের দিনের ভেতরেই সে ঘর বানানোর কাজ সম্পূর্ণ শেষ করে ফেলবে। এই উদ্দেশ্য নিয়ে তারা দুজনে মিলে তাদের সবটুকু শক্তি দিয়ে কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এভাবে খাটতে খাটতে ধীরে ধীরে অনেকটা সময় পার হয়ে যায়। একটু পরে আমরা দেখতে পাই তার ধারণায় ঠিক ছিল। তারা দুজনে মিলে শেষ পর্যন্ত এই দ্বীপে থাকার মতো সুন্দর একটা বাড়ি নির্মাণ করে ফেলে। বাড়ি বানানো তো শেষ হয়ে গেছে, এরপর তার কাজ হলো এই দ্বীপে চাষাবাদ করার জন্য একটা জমি তৈরি করা। কিন্তু এই কাজটা হয়তো আজকে হবে না, কারণ সারাটা দিন তাদের এই বাড়ি বানাতেই পার হয়ে গেছে। এই কারণে ইলিয়াস সিদ্ধান্ত নেয় জমির কাজ সে আগামীকাল সকাল থেকে শুরু করবে। এরপর তারা দুজন আগের বারের মতোই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে নেয়। দ্বীপের মাঝে মরিয়ম যখন তার দাদার সঙ্গে তৃপ্তি করে খাবার খাচ্ছিল, ঠিক এমন সময় দেখা যায় সেই জর্জিয়ান সৈনিকগুলো আবারও একটা নৌকা নিয়ে তাদের এই দ্বীপের পাশ দিয়ে পার হয়ে যাচ্ছে। আগের বারের মতোই মরিয়ম খুব কৌতূহল নিয়ে তাদের দিকে তাকিয়ে দেখছিল। অপর দিক থেকে নৌকায় থাকা সৈনিকগুলো ঠিক একইভাবে মরিয়মের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যতক্ষণ না তারা এই দ্বীপের সীমানা পার হয়ে যায়। এরপর সৈনিকগুলো ওখান থেকে চলে যাওয়ার পর মরিয়ম একটু অস্বস্তি নিয়ে তাদের নতুন ঘরের মধ্যে আসে। এখানে এসে সে আয়নার সামনে দাঁড়িয়ে অনেক ভালো মতো নিজেকে দেখছিল। মরিয়ম কোনোভাবেই নিজের মনে বুঝে উঠতে পারছিল না যে ওই অচেনা সৈনিকগুলো তাকে অমন অদ্ভুতভাবে দেখছিল কেন, তারা আসলে তার কাছে কি চায়। এদিকে দ্বীপের ভেতরে আমরা বুড়ো ইলিয়াসকে দেখতে পাই। সে নিজেও ওই সৈনিকদের যাতায়াত দেখে মনে মনে অনেকটাই চিন্তিত ছিল। আর আজকে সে সারাদিন মরিয়মের সঙ্গে তেমন কোনো কথাও বলছিল না। হয়তো মনে মনে ইলিয়াস কোনো একটা বড় বিষয় নিয়ে চিন্তা করছিল, যা সে মরিয়মকে একা পেয়েও এখনও মুখ ফুটে বলেনি। এরপর ধীরে ধীরে চারদিকে অন্ধকার হয়ে সন্ধ্যা নেমে আসে। ইলিয়াস তার নতুন ঘরের দরজা শক্ত করে তালা দিয়ে আবারও তাদের সেই জঙ্গলের আগের বাড়িতে ফিরে যায়। হয়তো আগামীকাল থেকেই তারা স্থায়ীভাবে এই নতুন ঘরেতেই রাত কাটানো শুরু করবে।
পরদিন সকাল হয়ে যায় আর আমরা ইলিয়াসকে নতুন উদ্যমে দ্বীপের মাঝে দেখতে পাই। তার সাথে এখানে মরিয়মও ছিল। আসলে মরিয়ম এখন দিন দিন অনেকটাই বড় হয়ে গেছে। এই কারণে ইলিয়াস সবসময় তার এই নাতনিকে নিয়ে ভীষণ চিন্তায় থাকত। সে মনে মনে ভাবত সে যদি হঠাৎ করে মারা যায় তাহলে এই অনাথ মরিয়মের কি হবে। তখন তো এই নিষ্ঠুর দুনিয়ায় মরিয়মকে দেখার মতো আপন কেউ থাকবে না। যাই হোক, মনের চিন্তা মনে চাপা রেখে দ্বীপের মাঝে ইলিয়াস তার চাষের জমি খোদাই করার জন্য কাজ শুরু করে দেয়। সারাদিন অনেক কষ্ট করে মোটামুটি চাষ করার মতো একটা জমি খোদাই করে ফেলে। আর এরপর ক্লান্ত শরীর নিয়ে ইলিয়াস তার ঘরের ভেতরে চলে যায়। এরপর সে বিছানায় পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক এমন সময় বাইরে থেকে হঠাৎ করে বিকট শব্দে গুলির আওয়াজ শুনতে পায়। ইলিয়াস তাড়াহুড়া করে ঘরের বাইরে গিয়ে দেখতে পায় যে দ্বীপের ঠিক ওই পার থেকে জর্জিয়ান সৈনিকরা বন্দুক দিয়ে একের পর এক ফায়ার করছে। সেই সাথে জঙ্গল থেকে ভেসে আসা কয়েকজন মানুষের কান্নার আওয়াজও শুনতে পাচ্ছিল। কিন্তু এদিকে ইলিয়াস দেশের এই যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি ভালো করেই জানে, তাই সে এগুলোকে তেমন একটা গুরুত্ব দেয় না। আর এভাবেই তাদের আজকের দিনটা পার হয়ে যায়। পরদিন সকালে তাদের মূল কাজ হচ্ছে জমির মাঝে ভুট্টার বীজগুলোকে সারিবদ্ধভাবে রোপণ করা। এই কারণে মরিয়মকে সাথে নিয়ে ইলিয়াস মাটির মাঝে বীজগুলোকে রোপণ করতে শুরু করে। কিন্তু ঠিক এমন সময় একখণ্ড কালো মেঘের ছায়া এসে চারদিক থেকে পুরো আকাশকে অন্ধকার করে ফেলে। দেখে পরিষ্কার মনে হচ্ছিল হয়তো খুব বড় কোনো ঝড় বৃষ্টি নামবে। এদিকে ইলিয়াস এতদিন ধরে ঠিক এই একটা জিনিসকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল, কারণ এমন অসময়ে বড় কোনো বৃষ্টি নামলে তার স্বাদের চাষের জমি পলকেই নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখা যায় দ্বীপের মাঝে প্রচণ্ড ঝড় উঠতে শুরু করেছে। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি নেমে আসে। এই কারণে ইলিয়াস মরিয়মের হাত ধরে টেনে তাকে ঘরের ভিতরে নিয়ে আসে এবং বৃষ্টি থামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করে। একটু পরে ঘরের জানালা দিয়ে ইলিয়াস দেখতে পায় প্রচণ্ড বাতাসের কারণে বাইরে নদীর ঘাটে বাঁধা একমাত্র নৌকাটি পানির উপরে খুবই বিপজ্জনকভাবে দুলছে। দেখে মনে হচ্ছিল হয়তো আর একটু পরে বাঁধন ছেড়ে এখান থেকে দূর নদীতে হারিয়ে যাবে। আর একবার যদি তারা এই নৌকাটিকে হারিয়ে ফেলে তাহলে এই নির্জন দ্বীপে আটকা পড়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। এই কারণে ইলিয়াস আর ঘরে বসে থাকতে পারছিল না। সে মরিয়মকে সাথে নিয়ে ওই ঝড়ের মাঝেই বাইরে চলে আসে। এরপর তারা দুজন মিলে তাদের পুরো শক্তি দিয়ে টেনে পানি থেকে নৌকাটিকে উপরে তুলে আনে। কিন্তু এই ভারী কাজগুলো করতে গিয়ে বৃষ্টির মাঝে তারা দুজনে একদম মাথা থেকে পা পর্যন্ত ভিজে গিয়েছিল। এই কারণে ঘরের ভেতরে এসে শুকনো কাঠ জোগাড় করে ইলিয়াস আগুন জ্বালায় এবং আগুনের ওমে তাদের হাত পাগুলো একটু করে গরম করে নিচ্ছিল। এরপর অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর ধীরে ধীরে বাইরের সেই ঝড় বৃষ্টি থামতে শুরু করে। তারা ঘরের বাইরে আসার পর দেখা যায় চারপাশের আবহাওয়া এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ইলিয়াস বাইরে এসেই এক নতুন বিপদের মুখোমুখি হয়। সে দেখতে পায় নদীর উপচে পড়া পানি তাদের চাষের জমির উপর দিয়ে পার হয়ে যাচ্ছিল। এমনটা যদি চলতে থাকে তবে তো তাদের এতদিনের ফসল অঙ্কুরেই নষ্ট হয়ে যাবে। এই মারাত্মক সমস্যার সমাধান করতে ইলিয়াস মরিয়মকে সাথে নিয়ে পাশেই থাকা একটা ঘন জঙ্গলের ভেতরে চলে আসে। এই জঙ্গলের ভেতর থেকে তারা অনেকগুলো শক্ত কাঠ, গাছ এবং গাছের বড় পাতা কেটে নিজেদের সাথে করে নিয়ে যায়। আর এবার তারা ফিরে এসে সেই লতাপাতা দিয়ে একটা প্রোটেকশন তৈরি করে, যেন নদীর বাড়তি পানি কোনোভাবেই তাদের চাষের জমির ভেতরে ঢুকতে না পারে। এই জমি এখন তাদের বেঁচে থাকার একমাত্র শেষ ভরসা। এই কারণে ইলিয়াস যে কোনো উপায় হোক না কেন তার জমি শত্রুর হাত থেকে রক্ষা করতে চায়। তবে জমিতে ফসল হওয়ার আগ পর্যন্ত তাদের প্রতিদিন খাওয়ার জন্য কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে। এই কারণে প্রতিদিন নিয়ম করে নদী থেকে তারা কয়েকটা মাছ ধরে আনে, যা দিয়ে তাদের দুজনের দিন এখন অনেক ভালোভাবেই পার হয়ে যাচ্ছিল। কিছুদিন পর দেখা যায় জমিতে লাগানো তাদের ভুট্টার চারাগুলো এখন দিন দিন অনেকটাই বড় আর সবুজ হয়ে গেছে। ইলিয়াস মনে মনে যতটা আশা করেছিল তার তুলনায় 4 গুণ ভালো ফসল জন্মেছে। এই কারণে সে মনে মনে এক অদ্ভুত আনন্দ অনুভব করছিল। তার 1 মাসের এই হাড়ভাঙা কষ্ট যেন ধীরে ধীরে সফলতার মুখ দেখতে শুরু করেছে। সে মরিয়মকে সাথে নিয়ে জমির ভেতরের মাটিগুলোকে আরও ভালোমতো খুঁড়ে দেয়, যাতে করে বৃষ্টির বাড়তি পানি এখানে জমে না থাকে। এরপর রাত হয়ে গেলে সে মরিয়মকে নিয়ে তাদের ঘরের ভেতরে চলে আসে। কিন্তু রাত যখন অনেকটাই গভীর হয়ে আসে, বাইরে থেকে বারবার ইলিয়াস কেমন যেন একটা অদ্ভুত পায়ের শব্দ শুনতে পাচ্ছিল। তবে সে ঘরের ভেতর থেকে হুট করে বাইরে বের হয় না, কারণ ইলিয়াস অভিজ্ঞ মানুষ। সে ভালোমতোই জানতো যে হয়তো রাতের অন্ধকারে জর্জিয়ার কোনো সশস্ত্র সৈনিক এমনটা করছে, তাই সে কোনো ঝামেলায় না জড়িয়ে চুপচাপ ঘরের মধ্যেই রয়ে যায়। এদিকে বাইরে আমরা দেখতে পাই সত্যি সত্যি কয়েকজন জর্জিয়ার সৈনিক রাতের অন্ধকারে ইলিয়াসের এই দ্বীপের মধ্যে এসেছে। তারা এখানে এসে বনের একটা বন্য হরিণকে বন্দুক দিয়ে শিকার করে এবং সেই মরা হরিণটাকে জমির ভেতর দিয়ে টেনে হিঁচড়ে তাদের নৌকায় তুলে নেয়।
পরদিন সকালে যখন ইলিয়াসের ঘুম ভাঙে, সে জমিতে গিয়ে দেখতে পায় একপাশের ফসল নষ্ট হয়ে গেছে। ইলিয়াস তখনও আসল ঘটনা জানত না। সে ভেবেছিল জঙ্গলে থাকা কোনো বন্য পশু হয়তো রাতের বেলায় এই কাজ করেছে। এই কারণে ফসলকে বাঁচাতে আজকের রাতে সে নিজে পাহারা দেবে। এদিকে মরিয়ম তাদের পুরনো বাড়ি থেকে রান্না করার কয়েকটা পাতিল এবং রাতে থাকার জন্য নরম বালিশ আর কাঁথা নিয়ে আসে, কারণ আজকে থেকে তার দাদা তো ফসল পাহারা দিবে। এভাবে আরও কয়েকটা দিন পার হয়ে যায়। একদিন মরিয়ম যখন গাছগুলোতে পানি দিচ্ছিল, ঠিক এমন সময় দ্বীপের ওই পার থেকে কয়েকজন জর্জিয়ান সৈনিক মরিয়মকে একা দেখে খুব বিরক্ত করতে শুরু করে। তারা দূর থেকে মরিয়মকে লক্ষ্য করে বারবার নানা রকমের বাজে বাজে কথা বলছিল। দূর থেকে তাদের এই নোংরা আচরণ দেখে দাদা ইলিয়াস আর চুপ থাকতে পারে না। সে নিজের পুরনো বন্দুকটা হাতে নিয়ে রাগ করে ঘর থেকে বাইরে চলে আসে। দূর থেকে ইলিয়াসকে অমন রাগে লুকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সৈনিকগুলো বেগতিক বুঝে যায় এবং জলদি ওখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনার পর থেকে ইলিয়াস তার নাতনি মরিয়মকে নিয়ে মনে মনে অনেকটাই চিন্তায় পড়ে যায়, কারণ সে খুব ভালো মতোই বুঝতে পারছিল যে মরিয়ম এখন আর ছোট নেই। সে এখন দিন দিন বেশ বড় হয়ে যাচ্ছে। তার দেখাশোনার দায়িত্ব তার বুড়ো দাদা এখন কোনো মতে পালন করলেও সে তো আর এই দুনিয়া সারা জীবন নাতনির সঙ্গে বেঁচে থাকতে পারবে না। এই কারণেই একদিন তার দাদা ইলিয়াস মরিয়মকে কাছে বসিয়ে খুব আদর করে বুঝিয়ে বলে যে এখন থেকে মরিয়মকে এভাবে চুপচাপ আর দুর্বল থাকলে চলবে না। তাকে মনে মনে অনেক বেশি সাহসী হতে হবে। বড় হয়ে তাকে যেন পরিশ্রম করতে না হয়। তার দাদা মনে মনে স্বপ্ন দেখত যে মরিয়মকে অনেক পড়াশোনা শিখিয়ে সমাজের একজন বড় মানুষ করবে, কিন্তু দেশের এই যুদ্ধ বিগ্রহ আর খারাপ পরিস্থিতির কারণে তার মন থেকে সেই ইচ্ছাটা উঠে গেছে। তবে ইলিয়াসের মনে এখন গভীর বিশ্বাস ছিল যে মরিয়ম নিজ থেকে পড়াশোনা শিখে অবশ্যই একদিন অনেক ভালো কিছু করবে। এরপর এভাবে দেখতে দেখতে আরও কয়েকটা মাস কেটে যায়। একদিন সকালে যখন মরিয়ম প্রতিদিনের মতোই দ্বীপের কিনারায় একা একা শুকনো কাঠ সংগ্রহ করছিল, ঠিক এমন সময় তাদের ঘন ভুট্টার জমির ভেতরে সে অদ্ভুত কিছু পড়ে থাকতে দেখতে পায়। ভালো করে লক্ষ্য করতেই মরিয়ম ভয় পেয়ে যায় এবং সে জোরে তার দাদাকে ডাকতে শুরু করে। তার দাদা যখন নাতনির চিৎকার শুনে দৌড়ে জমির ভেতরে গিয়ে দেখার চেষ্টা করে, তখন দেখা যায় একজন জখম হওয়া রাশিয়ান সৈনিক সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শত্রুপক্ষের এই সৈনিকটিকে এমন অবস্থায় দেখে ইলিয়াস অনেকটাই ঘাবড়ে যায়, কারণ জর্জিয়ান সৈনিক যদি একবার টের পেয়ে যায় যে ইলিয়াস তাদের এই দ্বীপে একজন পলাতক রাশিয়ান সৈনিককে আশ্রয় দিয়েছে, তাহলে তাদের পরিণতি খুবই খারাপ হবে। ঠিক এমন সময় কপাল খারাপ থাকায় নদীর মাঝে হুট করেই একটা টহল নৌকা চলে আসে। তারা সোজা এই দ্বীপের ঘাটে এসে থামে এবং ইলিয়াসকে কড়া গলায় জিজ্ঞাসা করে, তুমি কি আশেপাশে কোনো পলাতক বা জখম হওয়া রাশিয়ান সৈনিককে ঘোরাঘুরি করতে দেখেছ? কিন্তু ইলিয়াস নিজের ও নাতনির জীবন বাঁচাতে খুব বুদ্ধি করে তাদেরকে জানায় যে না, এমনটা আমি দেখিনি। সে জানায় যে এখানে কোনো রাশিয়ান সৈনিক কখনোই দেখা যায়নি। ইলিয়াসের মুখে এই কথা শুনে সৈনিকগুলো আর কথা না বাড়িয়ে নৌকা নিয়ে আবারও সামনের দিকে রওনা দেয়। সৈনিকদের বোটটি চোখের আড়াল হওয়ার পর তারা দুজন মিলে দ্রুত জমির মাঝখান থেকে সেই আদমরা রাশিয়ান সৈনিকটিকে টেনে হিঁচড়ে তাদের ঘরের ভেতরে নিয়ে আসে। আর সেই সাথে ইলিয়াস মরিয়মকে সতর্ক করে বলে, তুমি এখন ঘরের বাইরে থাকো, তোমার ভেতরে আসার একদমই দরকার নেই। এরপর ইলিয়াস তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। তার একার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল জানপ্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছিল। এদিকে বাইরে একা দাঁড়িয়ে থাকা মরিয়ম কৌতূহল সামলাতে না পেরে জানালার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে তার দাদার এই কাণ্ডকারখানা দেখছিল। একটু পর তার দাদা ঘর থেকে বের হয়ে মরিয়মকে বলে, তুমি আমাদের জঙ্গলে সেই পুরনো বাড়িতে ফিরে যাও এবং সেখান থেকে আমাদের পোশাকটা মুরগি নিয়ে আসো। মরিয়ম তার দাদার কথা মতো প্রয়োজনীয় কয়েকটা খাবার দাবার নিয়ে চলে আসে। এখানে আসার পর তার দাদা জিনিসপত্রগুলো নৌকা থেকে নিজের হাতে নামায় এবং মরিয়মকে আবারও সাবধান করে বলে, তুমি আবারও জলদি করে বাড়ি ফিরে যাও, পরে কোনো প্রয়োজন হলে আমি নিজেই তোমাকে ডেকে আনব। আসলে ইলিয়াস মনে মনে একদমই চায় না যে এই অচেনা রাশিয়ান সৈনিকটি মরিয়মকে দেখুক, কারণ লোকটা তো আসলে একজন সৈনিক। কে জানে সুস্থ হয়ে পরবর্তীতে সে মরিয়মের সঙ্গে খারাপ কিছু করে বসে। এই গভীর আশঙ্কার কারণেই ইলিয়াস মরিয়মকে সবসময় লোকটার নজর থেকে দূরে দূরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। এরপর ঘরের ভেতরে ইলিয়াস লোকটাকে তার নিজের হাতে বানানো গরম খাবার খেতে দেয় এবং তার ক্ষতস্থানে নিয়মিত বনের ভেষজ মলম লাগিয়ে দেয়। আর এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। ধীরে ধীরে সৈনিকটি আগের চেয়ে অনেকটাই সুস্থ আর সবল হয়ে যায়। একদিন ঘরের ভেতরে বন্দিদশা কাটিয়ে সেই রাশিয়ান সৈনিকটি একা একাই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসার পর সে দেখতে পায় যে বৃদ্ধ ইলিয়াস নদীর কিনারায় একা বসে তার পুরনো নৌকাটি খুব মনোযোগ দিয়ে মেরামত করছে। এখানে ইলিয়াস সৈনিকটিকে হুট করে বাইরে বের হতে দেখা মাত্রই বেশ চিন্তিত হয়ে তাকে ইশারায় জলদি ঘরের ভেতরে চলে যেতে বলে, কারণ নদীর বুকে যে কোনো সময় জর্জিয়ান সৈনিকরা আবারও চলে আসতে পারে। আর একবার যদি তারা এই রাশিয়ান সৈনিককে এখানে দেখে ফেলে, তাহলে সৈনিকটির সঙ্গে সঙ্গে তার নিজেরও প্রাণ হারাতে হবে।
এরপর ইলিয়াস ঘরের ভেতরে পানি গরম করে লোকটিকে খাওয়ার জন্য দেয়। এরপর একদিন মরিয়ম তাদের একমাত্র নৌকাটি বেয়ে জঙ্গল থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্বীপে আসে, আর সাথে গ্রাম থেকে চেয়ে আনা কিছু জরুরি জিনিসপত্র ছিল। এখানে আসার পর মরিয়ম নৌকা থেকে ভারী কাঠের টুকরোগুলো দ্বীপের ভেতরে নামানোর কাজে তার দাদাকে সাহায্য করতে শুরু করে। ঠিক এমন সময় জীবনে প্রথমবারের মতো মরিয়ম সেই রাশিয়ান সৈনিকটিকে খুব কাছ থেকে ভালোমতো দেখতে পায়। সৈনিকটি তখন ঘরের বাইরে একটা গাছের গুড়ির উপর বসে কুড়াল দিয়ে কাঠ কাটছিল। সে নিজেও হঠাৎ করে চোখ তুলে মরিয়মের দিকে তাকায় এবং কৌতূহল নিয়ে তাকে দেখতে শুরু করে। কিন্তু মরিয়ম কোন এক অজানা লজ্জায় ও ভয়ে তাকে দেখা মাত্রই দ্রুত ঘরের পেছনে চলে যায়। কেমন জানি মনে হচ্ছিল মরিয়মের জীবনের জন্য এই নতুন মানুষের উপস্থিতি এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল, যা এর আগে তার জীবনে কখনোই অনুভব হয়নি। এখানে আমরা প্রথমবারের মতো মরিয়মের নিষ্পাপ চেহারায় একটা মিষ্টি হাসি দেখতে পাই। এরপর থেকে যখনই তার বুড়ো দাদা ইলিয়াস আশেপাশে থাকতো না, তখনই মরিয়ম সুযোগ পেলেই সেই রাশিয়ান সৈনিকটির সঙ্গে আকারে ইঙ্গিতে কথা বলার চেষ্টা করত। একদিন মরিয়ম ইশারায় তাকে মিষ্টি করে বলে, তোমাকে সবসময় একা একা এত কাজ করতে হবে না, তুমি চাইলে তো কাজের ফাঁকে একটু বিশ্রামও নিতে পারো। কিন্তু এদিকে রাশিয়ান সৈনিকটি মরিয়মের এই ভাষা একদমই বুঝতে পারছিল না, কারণ সে ছিল একজন রাশিয়ান আর মরিয়ম হলো জর্জিয়ান। তবে তাদের এই ভাষা না বুঝলেও আমরা খুব সহজেই বুঝতে পারছিলাম যে ধীরে ধীরে মরিয়ম লোকটার প্রতি কেমন যেন এক অদ্ভুত টান বা আকর্ষণ অনুভব করছিল। হয়তো এই বয়সের কারণেই তার মনে এমনটা হচ্ছিল। এরই মাঝে একদিন দুষ্টুমি করে মরিয়ম ওই সৈনিকটির মাথায় এক বালতি ঠান্ডা পানি ঢেলে দেয়। হয়তো সে এই অবুঝ খেলার ছলে লোকটাকে বোঝাতে চাইছিল যে তার এখানে আসার কারণে মরিয়ম মনে মনে নিজেকে অনেক সুখী আর আনন্দিত মনে করছিল। মাথায় পানি ঢালার পর সৈনিকটি নিজেও হাসতে হাসতে মরিয়মকে ধরার জন্য তার পিছু দৌড়াতে শুরু করে। তারা দুজন এভাবে অবুঝ শিশুর মতো খেলনার ছলে দৌড়াতে দৌড়াতে একদম নদীর কিনারায় চলে আসে। এখানে এসে নদীর শান্ত পানির ভেতরে নেমে তারা একে অপরের গায়ে পানি ছিটিয়ে বেশ মজা করছিল। আজ এত বছর পর মরিয়ম যেন তার হারিয়ে যাওয়া সেই ছোটবেলা বা সোনালি দিনগুলো খুঁজে পায়। কিন্তু সে হয়তো আনন্দের কারণে একদমই ভুলে গিয়েছিল যে তার দাদা কিন্তু এই অচেনা লোকটির সঙ্গে অতিরিক্ত মিশতে একদমই বারণ করেছিল। আর আজকে ঠিক সেই ভয়ের জিনিসটাই ঘটে গেল। দূর থেকে মরিয়মের দাদা এসব দেখে ফেলে। মরিয়মের এমন আচরণ সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এই কারণে রাগে ক্ষোভে সে মরিয়মকে খুব বকাঝকা করে। ইলিয়াস ভাবতেই পারছিল না যে মরিয়ম কিভাবে একজন সম্পূর্ণ অচেনা মানুষের সঙ্গে এভাবে খেলায় মেতে উঠতে পারে, যাকে এর আগে কখনো দেখা যায়নি। এরপর মরিয়মকে সাথে নিয়ে ইলিয়াস আবারও তাদের সেই বনের গভীরে গ্রামের বাড়িতে নিয়ে যায়। মরিয়মকে বাড়িতে রেখে সে একা একাই আবারও ফসল দেখাশোনা করতে দ্বীপের মধ্যে ফিরে আসে। এভাবে তাদের দ্বীপের মাঝে আরও বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। আগের মতো মরিয়ম এখন আর দাদার সঙ্গে এই দ্বীপে আসতো না। এরপর একদিন যখন সেই রাশিয়ান সৈনিকটিকে সাথে নিয়ে ইলিয়াস দ্বীপের মাঝে তাদের প্রতিদিনের টুকটাক কাজ করছিল, ঠিক এমন সময় দূর থেকে একটা জর্জিয়ান সৈনিকের বোট তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। ইলিয়াস দূর থেকে তাদেরকে দেখা মাত্রই মারাত্মক ঘাবড়ে যায় এবং রাশিয়ান সৈনিকটিকে বলে, তুমি তাড়াতাড়ি যে কোনো একটা নিরাপদ জায়গায় গিয়ে লুকিয়ে যাও। ইলিয়াসের কথা শোনা মাত্রই লোকটি আর কোনো উপায় না দেখে সোজা নদীর ঘাটে গিয়ে পানির নিচে ডুব দেয়। এদিকে জর্জিয়ান সৈনিকরা তাদের বোট নিয়ে সোজা ইলিয়াসের একদম কাছাকাছি এসে পৌঁছায়। বোট থেকে নামার পর তাদের ভেতরে থাকা প্রধান কমান্ডার ইলিয়াসের ফ্যাকাশে মুখ দেখে একটু সন্দেহ প্রকাশ করে জিজ্ঞাসা করে, কী ব্যাপার, তুমি আমাদের দেখে হঠাৎ করে ভয় পাচ্ছিলে কেন? ইলিয়াস তখন নিজের ভয় ঢাকতে বুদ্ধি করে বলে, আমি আসলে দূর থেকে হঠাৎ করে আপনাদের দেখে মনে করেছিলাম রাশিয়ান সৈনিকরা বুঝি আমাদের এই দ্বীপে আক্রমণ করতে চলেছে। ইলিয়াসের এই কথা শুনে জর্জিয়ার কমান্ডার সহ বোটে থাকা সৈনিকরা জোরে জোরে হাসাহাসি করতে শুরু করে। তারা থাকতে কিভাবে রাশিয়ান সৈনিক এই এলাকায় আসার সাহস পাবে? এরপর কমান্ডার ইলিয়াসকে আদেশ দিয়ে বলে, আমাদের অনেক দূর যেতে হবে, তুমি আমাদেরকে পান করার জন্য জলদি কিছু একটার ব্যবস্থা করো, কারণ আমাদের বোটে এখন খাওয়ার মতো এক ফোঁটাও পানি নেই। কমান্ডারের কথা শুনে ইলিয়াস তাদের জন্য পানি আনার উদ্দেশ্যে ঘরের ভেতরে চলে যায়। কিন্তু এখানে এক অদ্ভুত বিপত্তি ঘটে যায়। ইলিয়াসের পিছনে পিছনে সৈনিকরাও নিজেদের কৌতূহল নিয়ে ঘরের ভেতরে চলে আসে। জর্জিয়ান কমান্ডার ঘরের ভেতরে ঢুকে দ্বীপের চারপাশটা খুব তীক্ষ্ণ নজরে ভালোমতো ঘুরে দেখছিল। তার মনের ভেতরে কেমন যেন একটা খটকা লাগছিল। মনে হচ্ছিল ইলিয়াস হয়তো তাদের থেকে বড় কোনো একটা সত্য লুকাচ্ছে। কমান্ডারের এমন সন্দেহজনক আচরণ দেখে ইলিয়াস কিছুটা নার্ভাস হয়ে তাকে জিজ্ঞাসা করে, স্যার, আপনি এভাবে চারদিকে কি খুঁজছেন? আমার এই গরিবের ঘরে তো তেমন বিশেষ কিছু নেই। কমান্ডার তখন গম্ভীর গলায় জানায়, আমাদের হাত থেকে কিছুদিন আগে একজন ভয়ঙ্কর রাশিয়ান সৈনিক পালিয়ে এসেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তাকে খুঁজেও বের করতে পারিনি। তবে আমরাও হাল ছাড়ছি না, আর একবার যদি তাকে কোনো মতে খুঁজে বের করতে পারি তাহলে মনে রাখো সেই দিনটাই হবে তার শেষ দিন। এরপর কমান্ডার তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। সৈনিকদের বোটে যখন নদী বেয়ে অনেক দূরে চলে যায়,
তখন ইলিয়াস জলদি ঘাটে গিয়ে সেই রাশিয়ান ব্যক্তিকে পানি থেকে উপরে তুলে আনে। অনেকক্ষণ ধরে নদীর ঠান্ডা পানির ভেতরে নিঃশ্বাস বন্ধ করে ডুবে থাকার ফলে লোকটির সমস্ত শরীর তখন প্রচণ্ড ঠান্ডায় থরথর করে কাঁপছিল। তার এই অবস্থা দেখে ইলিয়াস মাটির মাঝে শুকনো কাঠ আর আগুন জ্বালিয়ে দেয় এবং তাকে আগুনের পাশে বসিয়ে কিছুক্ষণ শরীরটা গরম করে নেওয়ার জন্য বলে। কিন্তু এদিকে এই রাশিয়ান সৈনিকটি মনে মনে এখন অনেকটাই ভয় পাচ্ছিল। সে মনে মনে ভাবছিল যে জর্জিয়ান সৈনিকরা হয়তো তাকে যে কোনো সময় মেরে ফেলবে। এর পরদিন সকালে ইলিয়াস যখন তার নৌকাটি বেয়ে দূর থেকে দ্বীপের ভেতরে আসে, তখন দূর থেকে সে দেখতে পায় যে তার ঘরের দরজাটি খোলা। এটা দেখা মাত্রই ইলিয়াসের বুঝতে আর বিন্দুমাত্র বাকি রইল না যে সেই রাশিয়ান ব্যক্তিটি ভয় রাতের অন্ধকারে চিরতরে পালিয়ে গেছে। লোকটি চলে যাওয়ায় দ্বীপটি আবারও আগের মতো নিঝুম হয়ে যায়। এই কারণে পরদিন সকালে ইলিয়াস আবারও একা হয়ে পড়ে এবং মরিয়মকে মন ভালো করার জন্য এখানে নিয়ে আসে। এভাবেই এক অজানা শূন্যতা নিয়ে তাদের জীবন আবারও কয়েকটা দিন পার হয়ে যায়। এরপর একদিন সকালবেলা দেখা যায় এবার কয়েকজন রাশিয়ান সৈনিক বন্দুক হাতে ইলিয়াসের দ্বীপের কিনারে এসে হাজির হয়। এখানে এসে তারা ইলিয়াসকে জেরা করে জিজ্ঞাসা করে, আমাদের দলের একজন নিখোঁজ সৈনিক এই দ্বীপের দিকেই এসেছিল, তুমি কি তাকে এখানে আসতে বা ঘোরাঘুরি করতে দেখেছিলে? কিন্তু ইলিয়াস তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আগের মতোই বলে দেয় না। সে পরিষ্কার জানিয়ে দেয় যে সে এমন কোনো রাশিয়ান সৈনিককে চেনে না আর দেখেও নি। ইলিয়াসের কথা বিশ্বাস করে রাশিয়ান সৈনিকরা ওখান থেকে চলে যায়। এদিকে আমরা গভীর লক্ষ্য করলে দেখতে পারি যে সেই রাশিয়ান সৈনিকটি হঠাৎ করে চলে যাওয়ার কারণে মরিয়ম আগের মতো একদমই খুশি নেই। সে এখন সবসময় কেমন যেন মন খারাপ করে চুপচাপ একা একা বসে থাকে। কেন জানি তার মনে হচ্ছিল সেই রাশিয়ান ব্যক্তিটিকে মরিয়ম কোনোভাবেই তার মন থেকে ভুলতে পারছিল না। এমন অদ্ভুত অনুভূতি তার সঙ্গে কেন হচ্ছে সেটা সে নিজেও বুঝতে পারছিল না। এরই মধ্যে দেখা যায় তাদের এতদিনের কষ্টের ফসলের জমি একদম কাটার জন্য উপযুক্ত হয়ে গেছে। চারদিকের বাতাসে সুন্দর ভুট্টার সুবাস ভাসছিল। এই কারণে ইলিয়াস নতুন আশা নিয়ে মরিয়মকে সাথে নিয়ে জমির ফসল কাটার কাজ ধুমধাম করে শুরু করে দেয়। কিন্তু নিয়তির পরিহাস, মাত্র কয়েকটা ফসলের বোঝা কাটার পরই হঠাৎ করেই দেখা যায় নদীর শান্ত পানি যেন অস্বাভাবিকভাবে হু হু করে বাড়ছে। সেই সাথে চারদিক থেকে প্রচণ্ড বেগে জোরে জোরে কালবৈশাখীর মতো বাতাস বইছিল। আকাশ কালো করে দেখে পরিষ্কার মনে হচ্ছিল হয়তো ঝড় তুফান আসতে চলেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ইলিয়াস মরিয়মকে বলে, জলদি হাত চালাও। ইলিয়াস যত তাড়াতাড়ি সম্ভব জমির পাকা ফসলগুলো কেটে তাদের নৌকায় উঠানোর আপ্রাণ চেষ্টা করছিল। এখানে মরিয়মও তার সমস্ত শক্তি দিয়ে দাদুকে সাহায্য করছিল। কিন্তু একটু পরেই আমরা দেখতে পাই প্রকৃতির এক নির্মম রূপ। চারদিক থেকে প্রচণ্ড ঝড় তুফান এসে তাদের স্বপ্নের পুরো ফসলগুলোকে পলকের মধ্যেই নদীর পানি নিচে তলিয়ে দিচ্ছিল। ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পানির তীব্র স্রোতের কারণে জমির মাটি পর্যন্ত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছিল। কিন্তু এদিকে এখন পর্যন্ত অসহায় ইলিয়াস তাদের এতদিনের কষ্টের ফল 4 ভাগের 1 ভাগ পর্যন্ত কাটতে পারেনি। মনের ভেতর হাহাকার নিয়ে ইলিয়াস ভাবছিল এই সামান্য অল্পটুকু ফসল দিয়ে তারা পুরো বছর কিভাবে বাঁচবে, কিবা এমন করতে পারবে। ইলিয়াস কোনোভাবে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এই চরম অসহায়তা সহ্য করতে না পেরে সে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু প্রকৃতির কাছে সবাই অসহায়। এখানে ইলিয়াস শেষ মুহূর্ত পর্যন্ত যতটুকু ফসল কোনোমতে কাটতে পারছিল তার সেই অল্প কটা বোঝা মরিয়মকে নিয়ে নৌকার উপরে উঠায়। এরপর ইলিয়াস মরিয়মের হাত ধরে কান্না বিজড়িত কণ্ঠে বলে, আর দেরি করো না, তুমি এই নৌকাটা নিয়ে এখান থেকে জলদি গ্রামে ফিরে যাও। মরিয়ম তার দাদার এই কঠিন আদেশ অমান্য করতে পারে না। চোখের জল মুছতে মুছতে নৌকা নিয়ে কিনারার দিকে একা একাই চলে যাচ্ছিল। কিন্তু এদিকে বুড়ো ইলিয়াস নিজের প্রাণ বাঁচানোর কথা চিন্তা না করে এখনও সেই দ্বীপের মাঝে তার নিজের বানানো ছোট্ট ঘরটিকে আঁকড়ে ধরেছিল। সে নিজের জীবনে কখনো কল্পনাও করতে পারেনি যে এতদিনের এত স্বাদের একটা ছোট্ট সুন্দর সংসার এত তাড়াতাড়ি চোখের সামনে নিমিষেই ধ্বংস হয়ে যাবে। ইলিয়াস বাড়িটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত চিরতরে হার মানতেই হয়। চোখের সামনে দেখতে দেখতে ইলিয়াস তার পুরো বাড়িটাকে হারিয়ে ফেলে। হাজার চেষ্টা করার পরও ইলিয়াস তার জীবন এবং ফসল কোনোটাই বাঁচাতে পারল না। আর তাদের এই করুণ দৃশ্যের মধ্যেই এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই অসাধারণ গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।